নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। প- আজকে যে এপিসোডটা নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হয়েছি, কালসর্প দোষ কিংবা দোষ, যোগ, যেটাই বলি না কেন, যোগ কিংবা দোষ। তো সবার প্রথম একটা কথা বলবো, ভিডিও শুরু করার পূর্বে একটা কথা আপনাদেরকে বলছি। অনেক দূরের বন্ধু আমাকে কল করে থাকে, তো তাদের জন্য তারা কোনোভাবে সম্ভব হয় না মানে চেম্বারে এসে তাদের জন্মছক অ্যানালাইসিস করানো সম্ভব হচ্ছে না। তাদের জন্য আমি একটা কথা বলছি, আপনারা যদি আমার কাছ থেকে কনসালটেন্সি নিতে চান বা প্রেডিকশন নিতে চান, তো অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে 8016059406, এই নাম্বারে আপনাকে কল করে প্রথমে বুকিং করতে হবে। বুকিং করে আপনাকে প্রেডিকশন নিতে হবে। তাছাড়া আমি থাকছি প্রত্যেক রবিবার ঝাড়গ্রাম, প্রত্যেক শনিবার জামশেদপুর, প্রত্যেক মাসে একদিন করে আমি থাকি কলকাতায় চেম্বারে। তাছাড়া নিয়মিত আমি বাড়ির চেম্বারে থেকে থাকি। আমার বাড়িটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, কাঁথি এগরার মাঝখানে ভবানীচক বলে একটা বাস স্ট্যান্ড আছে, ভবানীচক স্টপেজ আছে। তো ভবানীচক স্টপেজে নেমে আপনি টোটো কিংবা অটোতে বলাগিরা পোস্ট অফিস বললে তারা কিন্তু আপনাকে নামিয়ে দিবে। পুরা যেখানে নামিয়ে দিবে সেখান থেকে হেঁটে হেঁটে এলে 1 মিনিটও লাগে না আমাদের বাড়ি। পুরা রাস্তার উপরে আমাদের, মানে উপরে বলবো না, রাস্তার কাছাকাছি বাড়ি। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি, কালসর্প দোষ। সাধারণত কালসর্প দোষ দু রকমের দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে বেনিফিক কালসর্প দোষ, মানে ভালো কালসর্প দোষ। একটা হচ্ছে নেগেটিভ কালসর্প দোষ কিংবা ম্যালোফিক কালসর্প দোষ। বেনিফিক কালসর্প দোষ আমরা জন্মছকের মধ্যে কি কি অবস্থান দেখলে আমরা বুঝতে পারবো এই জাতকের বেনিফিক কালসর্প দোষ আছে। দেখুন, প্রথমে জানবো আমরা কালসর্প দোষ জন্মছকের মধ্যে আছে কি কি নেই বুঝবো কি করে। রাহু কেতুর এক্সিসে যদি 7টা প্ল্যানেট চলে যায়, রাহু কেতুর এক্সিস, আবার বলি, রাহু কেতুর এক্সিসে যদি 7টা প্ল্যানেট চলে আসে, মানে রাহু কেতুর একদিকে যদি 7টা প্ল্যানেট চলে আসে, ধরুন বসে আছে রাহু লগ্ন ভাবের মধ্যে, সপ্তম ভাবে কেতু, তো লগ্ন আর সপ্তমের এক সাইড, তাহলে কি হচ্ছে, সপ্তম থেকে দ্বাদশ হচ্ছে লগ্ন, আর সপ্তমের এক সাইড হচ্ছে মানে সপ্তম থেকে দ্বাদশ ভাব অবধি যদি 7টা গ্রহ চলে আসে বা 7টা প্ল্যানেট চলে আসে, তখন আমরা বুঝবো এই জাতক জাতিকার কালসর্প দোষ এই জন্মছকের মধ্যে আছে। এবার এই বেনিফিক কালসর্প দোষটা কাকে বলা হয় বা কি করে বুঝবো এই জাতক কালসর্প দোষ আছে কিংবা ভালো রেজাল্ট সব দিক থেকে পাবে। দেখুন, বেনিফিক কালসর্প দোষ যাদের থেকে থাকে তারা প্রচণ্ড পরিমাণে ট্যালেন্টেড হয়ে থাকে, তারা প্রচণ্ড বলশালী ব্যক্তি হয়ে থাকে, তাদের মধ্যে প্রভাবশালী কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যায়। আর যারা ম্যালোফিক কালসর্প দোষ যাদের থেকে থাকে, তা তাদের দুর্ভাগ্য তাদের পিছু ছাড়তে চায় না সাধারণত। তো বেনিফিক কালসর্প দোষ আমরা কি করে বুঝবো আমার জন্মছকের মধ্যে বেনিফিক কালসর্প দোষ আছে বলে। দেখুন, একটা কথা বলি আপনাদের, রবি আর চন্দ্র যদি জন্মছকের মধ্যে স্বক্ষেত্র থাকে কিংবা উচ্চস্থ থাকে কিংবা মিত্র রাশিতে বসে থাকে কিংবা নবাংশে বর্গোত্তম থেকে থাকে কিংবা মানে উচ্চস্থ অবস্থায় যদি থেকে থাকে নবাংশের মধ্যে, তাহলে আমরা রবি আর চন্দ্র, তাহলে রবি হচ্ছে আমাদের কর্মটাকে ইন্ডিকেশন দেয়, মানে কর্মের ফার্স্টেশন দেয় কিন্তু রবি। আর চন্দ্র হচ্ছে মনের জোরটা কিন্তু মানে মনের যে জোর, একজন জাতক জাতিকার মধ্যে মনের জোর ভালো আছে কি খারাপ আছে সেটা আমরা বুঝি চন্দ্র থেকে। চন্দ্র আমাদের মনের জোর দেয়, এই জন্য চন্দ্রকে আমরা মনের কারক গ্রহ হিসাবে বিবেচিত করে থাকি। রবি আর চন্দ্র যদি জন্মছকের মধ্যে ভালো অবস্থায় থাকে, স্বরাশিতে থাকে, নবাংশ কিংবা ষষ্ঠমাংশ চারের মধ্যে যদি ভালো অবস্থায় থেকে থাকে রবি আর চন্দ্র,
তো যেই জাতকের এই জন্য রবি হচ্ছে কর্মটাকে ফার্স্টেশন দেয়। তো সেই সকল জাতক জাতিকারা অবশ্যই কিন্তু কালসর্প দোষ থেকে থাকলেও তারা কিন্তু ভালো রেজাল্ট পেতে বাধ্য। কিন্তু আর একটা কথা বলে দিই এখানে, রাহু আর কেতুকেও কিন্তু ভালো অবস্থায় ভালো জায়গায় কিন্তু থাকতে হবে। রাহু সাধারণত মিথুন রাশি, বৃষ রাশি, মীন রাশি, কন্যা রাশিতে ভালো রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। আর কেতু সাধারণত বৃশ্চিক রাশি, ধনু রাশি কিংবা সিংহ রাশিতে কিংবা মেষ রাশিতেও কিন্তু কেতু কিন্তু ভালো রেজাল্ট, অগ্নি রাশিগুলোতে কিন্তু কেতু কিন্তু ভালো রেজাল্ট কিন্তু সাধারণত দিয়ে থাকে। তো রাহু কেতুকে ভালো অবস্থায় থাকতে হবে, রবিচন্দ্রকে ভালো অবস্থায় থাকতে হবে। তো তাদের কিন্তু যদি জন্মছকের মধ্যে কালসর্প দোষ থেকে থাকে, তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবে। দেখুন, যে সকল মানে আজ অব্দি আমি যতটুকু দেখেছি, প্রভাবশালী ব্যক্তিরা যারা আছে, সাধারণত আমি দুজনের নাম নিচ্ছি এখানে, অনেকজনই আছে কিন্তু আমি সাধারণত দুজনের নাম নেব। এক হচ্ছে আমাদের ইন্ডিয়া টিমে খেলোয়াড় ছিল সচিন তেন্ডুলকর, ওনার জন্মছকের মধ্যে কিন্তু কালসর্প দোষ ছিল। লতা মঙ্গেশকর, তার জন্মছকের মধ্যে কিন্তু কালসর্প দোষ ছিল। দেখুন, কালসর্প দোষ সাধারণত দেখুন এইসব যে প্রভাবশালী যে ব্যক্তিরা, যারা সচিন তেন্ডুলকর বলুন, লতা মঙ্গেশকর বলুন, এরা জীবনে কিন্তু প্রথমে প্রচণ্ড স্ট্রাগল করে কিন্তু সেই জায়গাটা পৌঁছাতে হয়েছে এদেরকে। তারা জিরো থেকে কিন্তু হিরোতে এসেছে, তাদের জন্মছকের মধ্যে কালসর্প দোষ আছে, কিন্তু তারা কি করে তারা এত দূর মানে জিরো থেকে হিরোতে এলো। তো আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসছে কিন্তু এইটা কি কারণে হতে পারে, কি কি যোগ থাকলে কিন্তু তাদের এই জন্মছকের মধ্যে, এছাড়াও অনেক কিছু যোগ আছে কিন্তু শুধু কালসর্প দোষ নয়, ভালো ভালো রাজযোগও কিন্তু তাদের জন্মছকের মধ্যে দেখতে পাওয়া গেছে। দেখুন, রবিচন্দ্রের প্লেসমেন্ট খুব শুভ অবস্থায়, কিন্তু সঙ্গে রাহু কেতু যেভাবে যে রাশিতে বসে আছে, সেই রাশিটা কিন্তু মিত্র রাশি মধ্যে কিন্তু রাহু কেতু আছে। তো রবিচন্দ্র রাহু কেতু যদি ভালো জায়গায় থেকে থাকে, তো কালসর্প দোষ কিন্তু যদি আপনার জন্মছকের মধ্যে থেকে থাকে, তো আপনি কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবে। এখন বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এবারে সাধারণত আমাদের যে 12টা রাশি আছে বা 12টা ভাব আছে, 12 রকমের কিন্তু কালসর্প দোষ দেখতে পাওয়া যায়। লগ্নে রাহু, সপ্তমে কেতু, একে বলা হয় অনন্ত কালসর্প দোষ। এই কালসর্প দোষ সাধারণত 27 বছর অবধি এদের এই কালসর্প দোষের প্রভাবটা কিন্তু থেকে থাকে। বেনিফিট যদি হয়ে থাকে আপনার জন্মছকের মধ্যে, তো আপনাকে কিন্তু প্রচন্ড প্রচন্ড শুভ রেজাল্ট কিন্তু দেবে। আর যদি ম্যালোফিক হয়ে যায়, সে লগ্নে রাহু সপ্তমী কেতু অনন্ত কালসর্প দোষটা যদি ম্যালোফিক হয়ে যায়, তো আপনাকে বিভিন্ন দিক থেকে ডিপ্রেশন, বিভিন্ন আপনার বাধা, হতাশা কিন্তু এগুলো তৈরি করে দিবে। তো লগ্নে রাহু সপ্তমী কেতু, এই কালসর্প দোষকে বলা হয় অনন্ত কালসর্প দোষ। এই কালসর্প দোষ সাধারণত যদি আপনার জন্মছকের মধ্যে থেকে থাকে, তো আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে শত্রু ষড়যন্ত্রে শিকার হতে হয়। এদের বিবাহিত জীবনে বিভিন্ন দিক থেকে সমস্যা চলে আসে। হতে পারে বিয়ে না হওয়া, বিয়ে হচ্ছে না, বয়স অনেক হয়ে গেছে কিন্তু বিয়ে হচ্ছে না, সেটা কিন্তু অনন্তকাল সর্পদোষ থাকলে তার প্রভাবটা কিন্তু বেশি দেখতে পাওয়া যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে দ্বিতীয় রাহু অষ্টমী কেতু, একে বলা হয় কুলিক কাল সর্পদোষ। এই কাল সর্পদোষ যদি থেকে থাকে, অর্থ সংকটের মধ্যে কিন্তু ভুগতে হয় প্রচণ্ড পরিমাণে, অর্থ সংকটের মধ্যে কিন্তু ভুগতে হবে। এর প্রভাবটা কিন্তু সাধারণত 33 বছর বয়স অবধি থেকে দেখতে পাওয়া যায়। 3 নম্বর রাশি তৃতীয় রাহু নবমী কেতু, এই কালসর্প দোষটাকে বাসুকীনাথ কালসর্প দোষ বলা হয়। এই কালসর্প দোষ যদি নেগেটিভ হয়, তাহলে আপনার সন্তানের হেলথের জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে।
মানে ধরুন একটা ডাক্তারের কনসাল্টে আপনি গেলেন, দেখবেন রোগটা ঠিক হয়ে গেল, কিছুদিন পর সেই রোগটা কিন্তু আপনাকে আরো মানে জোরালোভাবে ভোগাতে পারে, বা আবার সেকেন্ড বার রোগটা ফিরে আসার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যায়। চতুর্থে রাহু, দশমে কেতু যদি থেকে থাকে, একে বলা হয় শঙ্খপাল কালসর্পদোষ। এই কালসর্পদোষ সাধারণত মানে ল্যান্ড প্রপার্টিকে নিয়ে প্রচন্ড পরিমাণে ঋণের মধ্যে জড়িয়ে, মানে আপনি ঘর বানাতে যাচ্ছেন, ঋণ করেছেন, ঋণটাকে শোধ করতে কিন্তু আপনি পারবেন না হট করে। বা চতুর্থ হাউসে যেসব জিনিসগুলো হয়ে থাকে, যেমন মানে চতুর্থ থেকে সুখের জায়গায় কিন্তু প্রচন্ড পরিমাণে ডিস্টারবেন্স কিন্তু দেখতে পাওয়া যায়। সাধারণত এটা 52 বছর অবধি এই কালসর্পদোষের প্রভাবটা কিন্তু দেখতে পাওয়া যায়। বা এডুকেশনের দিকে কিছু সমস্যা, যারা শিক্ষার্থী আছে তাদের এডুকেশনের জায়গায় কিছু সমস্যা, মানে পড়াশোনা করছে তাদের মধ্যে ট্যালেন্ট আছে কিন্তু মনে রাখার জায়গাটা কিছু সমস্যা দেখা দিতে পারে, বা তাদের মধ্যে ট্যালেন্ট থাকা সত্ত্বেও তারা কোনোভাবে এডুকেশনের জায়গায় মানে আগে যে যাওয়া, বা আমি একটা ভালো রেজাল্ট আনবো, আমি ফার্স্ট হব, তার মধ্যে কিন্তু মানে তার মধ্যে কিন্তু ট্যালেন্ট আছে কিন্তু সে পাচ্ছে না। এটা কিন্তু চতুর্থে রাহু, দশমে শঙ্খপাল কালসর্পদোষ কিন্তু এগুলো কিন্তু এই সমস্যাগুলো কিন্তু তৈরি করে থাকে। আর যদি চতুর্থে রাহু, দশমে কেতু, শঙ্খপাল কালসর্পদোষটা যদি বেনিফিক হয়, তো আপনাকে যথেষ্ট পরিমাণে হায়ার এডুকেশনের জায়গায় কিন্তু ভালো করাবে, আপনি যে এডুকেশনের মধ্যে আছে সেটা কিন্তু ভালো করাবে। আপনার ট্যালেন্ট থাকুক বা না থাকুক, আপনি কিন্তু মানে এডুকেশনের জায়গা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট কিন্তু পাবে। এরপরে আসি পঞ্চমে রাহু, একাদশে কেতু, একে বলা হয় পদ্মকাল সর্পদোষ। পদ্মকাল সর্পদোষের ক্ষেত্রে কি হয়, যারা শেয়ারের সঙ্গে যুক্ত আছেন, শেয়ার মার্কেটের সঙ্গে, দেখবেন কিছুদিন ভালো যাবে, তারপরে কিন্তু খারাপ, খুবই খারাপ। অনেকদিন ধরে আপনি একটা রিলেশনের মধ্যে আছেন, মানে প্রেম ভালোবাসা, তো আপনাদের মধ্যে সব কিছু ঠিক, অনেক কিছু জিনিস ঘটে গেছে, কিংবা অনেক কিছু জিনিস কথাবার্তা সেটেলমেন্ট হয়ে গেছে, হঠাৎ প্রেম ভেঙে যাওয়া, এটা কিন্তু পদ্ম কালসর্পদোষ কিন্তু করে থাকে। পঞ্চমে রাহু, একাদশে কেতু, এর প্রভাবটা কিন্তু সাধারণত 53 বছর অবধি কিন্তু এর প্রভাবটা থেকে থাকে। এরপরে আসি ষষ্ঠে রাহু, দ্বাদশে কেতু, একে বলা হয় মহাপদ্ম কালসর্পদোষ। এই কালসর্পদোষ সাধারণত বিবাহিত জীবনে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে সমস্যা আনে, হয় ডিভোর্স হয়ে যাওয়া, বা বিবাহিত জীবনে মানে ঝগড়াঝাটি, অশান্তি, এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। আমি সাধারণত দেখেছি ষষ্ঠে রাহু আর দ্বাদশে কেতু, এদের জীবনে কিন্তু প্রচণ্ড জায়গায় মানে শত্রুর জায়গা প্রবল হয়ে থাকে, হতে পারে মানে জব পারপাসে, হতে পারে কিন্তু ফ্যামিলি লাইফে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এদের জীবনে শত্রু থেকে থাকে। কিন্তু শত্রু থাকলেও শত্রুকে ওভারকাম করে জাতক কিংবা জাতিকা সেখান থেকে বেরিয়ে আসার জায়গাটা কিন্তু রাহু যদি ষষ্ঠভাবে থাকে সেগুলো কিন্তু করিয়ে দেয়, মানে শত্রু থাকলেও শত্রু কিছু করতে পারে না। এরপরে আসি সপ্তমে রাহু, লগ্নে কেতু, একে বলা হয় তক্ষক কাল সর্পদোষ। এই তক্ষক কাল সর্পদোষ হচ্ছে কি বিবাহিত জীবনে মানে নেগেটিভ রেজাল্ট দেয়, কিংবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বন্ডিং জায়গায় সমস্যা তৈরি করে দেয়। আর যদি আপনি বিজনেস করে থাকেন, বিজনেসের জায়গায় কিছুদিন ভালো যাবে, কিছুদিন খারাপ যাবে, বা আপনি বিজনেসের জন্য লোনের মধ্যে পড়ে যাবেন, লোন থেকে ঠিকঠাকভাবে পরিশোধ হয়ে আপনি কিন্তু আসতে পারবেন না। এরপরে আসি অষ্টমে রাহু, দ্বিতীয় কেতু। আমি জাস্ট সংক্ষেপে বলছি আপনাদেরকে, বলতে গেলে তো অনেক, ভিডিওটা মনে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা হয়ে যাবে, তো আমি সংক্ষেপে বলে দিচ্ছি। অনেক জিনিস কিন্তু এখানে আমার মিস্টেক হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপে বলার জন্য আমি যথেষ্ট পরিমাণে সংক্ষেপে বলার চেষ্টা করছি। এরপরে আসি অষ্টমে রাহু, দ্বিতীয় কেতু, একে বলা হয় কর্কটক না কালসর্পদোষ। এই কালসর্পদোষ যদি আপনার পজিটিভ হয়, মানে বেনিফিক হয়ে থাকে, তো মানে গেন টু পে, মানে হঠাৎ হঠাৎ জীবনে দেখুন আপনার জীবনে কিন্তু অর্থ জায়গা কিন্তু চলে আসছে, কোথা থেকে আসছে আপনি কোনোদিন সেটা ভাবতে পারছেন না। এই যে বিশেষ করে লটারির সঙ্গে যারা যুক্ত আছেন, যারা দেখবেন মানে অনেকদিন লটারি কাটছেন, কিন্তু এক চান্সে এককালীন এত কিছু এসে যাওয়া, এইটা হচ্ছে গেন টু পে। তো অষ্টমের রাহু মানে কর্কটক না কাল সর্পদোষ যদি থেকে থাকে, তার যে বেনিফিক রেজাল্টটা সেটা কিন্তু দিয়ে থাকে। আর যদি মানে ম্যালোফিক রেজাল্টটা যদি দেয়, তাহলে আপনাকে বিশাল বড় একটা দুর্ঘটনার কিন্তু সম্মুখীন হতে হয় এই বয়সের মধ্যে। এরপরে আসি নবমে রাহু, তৃতীয় কেতু,
একে বলা হয় শঙ্খচূড় কালসর্পদোষ। এই শঙ্খচূড় কালসর্পদোষ মানে যদি বেনিফিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভাগ্য আপনাকে সহায়তা করবে। আপনি যে জবের সঙ্গে যুক্ত আছে, জব থেকে কিন্তু আপনি মানে প্রমোশন পাওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হয়ে যায়, বা যে বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বিজনেসটা আপনার কিন্তু খুব ভালো যাবে। আর যদি মেলোফিক হয়ে থাকে তাহলে কিন্তু ভাগ্য বিপর্যয় ঘটে। আপনি বিজনেস করুন কিংবা জব করুন, লসে কিন্তু আপনাকে চলতে হবে। এরপরে আসি দশমে রাহু, চতুর্থে কেতু। একে বলা হয় পাতক কালসর্পদোষ। এই কালসর্পদোষ থাকলে সাধারণত কর্মে কিছু সমস্যা তৈরি হতে পারে, কিংবা কর্মে যদি আপনার মানে পদোন্নতি হতেও পারে, কিংবা আপনি কর্মের জায়গায় যথেষ্ট মানে মান যশ খ্যাতি যে পেতেন সেখানে কিছু সমস্যা তৈরি হতে পারে। এরপরে আসি একাদশে রাহু, পঞ্চমে কেতু। একে বলা হয় বিষধর কালসর্পদোষ। এই কালসর্পদোষ সাধারণত জাতক জাতিকার প্রাপ্তিতে কিছু হতাশা তৈরি করতে পারে, বা জাতক জাতিকার প্রাপ্তিতে কিছু সমস্যা দেখা দিতে পারে। এরপরে আসি দ্বাদশে রাহু আর ষষ্ঠে কেতু। একে বলা হয় সেদিনার কালসর্পদোষ। এই কালসর্পদোষ মানে অর্থের হানি ঘটায়, আর মানে হেলথের জায়গায় কিন্তু আজকে এই রোগ কালকে সেই রোগ, মানে হসপিটাল আর বাড়ি কিন্তু সমান হয়ে যায়। তাছাড়া আমি আর কিছু একটা সংক্ষেপে বলে দিচ্ছি, কিছু ভঙ্গ কালসর্পদোষ থেকে থাকে। যেমন রাহু কেতুর এক সাইডে 7টা গ্রহ আছে, দেখবেন 6টা গ্রহ থাকবে, একটা গ্রহ কিন্তু মানে রাহু কেতুর এইদিকে চলে আসছে, ঠিক আছে, মানে রাহু কেতুর মানে মানে এক্সিসের বাইরে চলে আসে, তখন সেটাকে বলা হয় ভঙ্গ কালসর্পদোষ। যদি আপনার মানে রাহু কেতুর এক্সিসের 7টা গ্রহ আছে, ধরুন রবি বাইরে চলে এলো, রাহু কেতুর এক্সিসের বাইরে চলে এলো, সেগুলোকে বলা হয় ভঙ্গ কালসর্পদোষ। যদি রবি ভঙ্গ কালসর্পদোষ থাকে, আপনার কর্মে জায়গায় পদোন্নতি মানে ভুল বললাম, কর্মে আপনার বাধা, ঠিক আছে, কর্মে বাধা কিন্তু দেখতে পাওয়া যাবে। যদি চন্দ্র থাকে, চন্দ্রভঙ্গ কালসর্পদোষ যদি থেকে থাকে, আপনার মানে চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, মন মানসিকতা কিন্তু আপনার ভালো যাবে না, আপনাকে মানসিক ডিপ্রেশনে কিন্তু চলতে হবে। যদি মঙ্গল থেকে থাকে, মঙ্গল ভঙ্গ কালসর্পদোষ যদি হয়ে থাকে, আপনার কিন্তু মানে কি বলবো, দুর্ঘটনার জায়গা কিন্তু তৈরি হয়ে থাকে, মানে দুর্ঘটনা কিন্তু আপনার জীবনে আসতেও পারে। আর মঙ্গল হচ্ছে আমাদের ঘর বাড়ি কিংবা প্রপার্টির কারক গ্রহ, তো ঘর বাড়িকে নিয়ে কিছু সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে। যদি আপনার বৃহস্পতি ভঙ্গ কালসর্পদোষ থেকে থাকে, বৃহস্পতি ভঙ্গ কালসর্পদোষ থাকলে সাধারণত শিক্ষায় বাধা, বিভিন্ন পদোন্নতিতে কিন্তু আপনার বাধা তৈরি হয়ে যেতে পারে। শুক্র ভঙ্গ যদি কালসর্পদোষ থেকে থাকলে আর্থিক সৌভাগ্যের জায়গায় কিন্তু সমস্যা দেখা দিতে পারে। শনি ভঙ্গ কালসর্পদোষ থেকে থাকলে আপনাকে কিন্তু আপনাদের মধ্যে যে জিনিসটা দেখা যাবে, আপনাদের মানসিকতা ডিপ্রেশনে চলবে, আপনাকে চিররোগী বানাবে, বিভিন্ন দিক থেকে আপনার বাধার জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে। আপনি যে কোনো কাজ করতে চান না কেন, বিভিন্ন বাধার মধ্য দিয়ে আপনাকে কিন্তু চলতে হবে। তো আমি বলবো, আপনাদের জন্মছকের মধ্যে যদি কোনো কালসর্পদোষ থেকে থাকে, তো আপনারা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কনসাল্টে আসুন। তো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে কি করে সেখান থেকে আপনারা রিলিফ পাবেন, একজন অ্যাস্ট্রোলজার আপনাকে সেটা কিন্তু বলে দিতে পারে। এবারে বলবো আমি প্রতিকার। যদি আপনার কালসর্পদোষ থেকে থাকে, আপনারা কি করবেন, আমি যেটা বিশেষ করে আমি যেটাকে মানি, তো কালসর্পদোষ যদি থেকে থাকে, সেখান থেকে রিলিফ যদি আমি পেতে চাই, তাহলে কি করব, প্রত্যেক সোমবার কোনো শিবালয় মন্দিরে গিয়ে শিবলিঙ্গতে দুধ অর্পণ করব, ঠিক আছে, দুধ, রূপোর যে সাপ হয় না, রূপোর সাপ যদি আপনি কোনো মন্দিরে দান করতে পারেন, তো সেখান থেকে আপনারা অনেকটাখানি রিলিফ পাবেন। আর 2 নম্বর যে কথাটা আপনাকে বলছি, 2 নম্বরটা হচ্ছে কি, হনুমান চালিসা আপনারা যথেষ্ট প্রত্যেক মঙ্গলবার আপনি পাঠ করুন। আর কালসর্পদোষ যদি আপনার থেকে থাকে, শিবের আরাধনা করুন, শিবের জপ মন্ত্র আপনারা পাঠ করুন, আপনারা অবশ্যই কিন্তু রিলিফ পাবেন। তো কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে আপনারা ভুলবেন না। এরপরে আমি খুব ভালো ভালো এপিসোড আপনাদের সঙ্গে তুলে ধরবো, আমি চেষ্টা করব নিয়ে আসার জন্য। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।